আমরা গেল ১ বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই। এখন আর কোনো জঙ্গির উৎপাতও নাই। এমনকি শেখ হাসিনা যেই সময়টাতে ছিল, সেই সময়টাতেও আমরা শুধু বোম, ককটেল এগুলো নিয়ে দেখেছি যে আ আ পুলিশ ধরছে, বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন। কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই। বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি। এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই এবং এটা কখনো ছিল না। যদি কেউ করতে চায়ও সেটা এই দেশের সরকার সবসময়ই ব্যবস্থা নিয়েছে। আমরা বিএনপির সময়ে দেখেছি। তো তার ধারাবাহিকতায় ইউনূস সরকার আসার পরে আমরা এটার আ অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম। ১ বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে ছাড়া হয়নি। বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছিল, প্রতিটি মামলায় এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে শায়েস্তা করার জন্য। সেই মামলার যেই কয়টা মামলা আছে সব মামলা সেইভাবেই চলছে। একজনকে জামিন দেওয়া হয়, জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয়। এইভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে। অল্প গুটি কয়েক একদম ঘটনা ৫ তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে, তারপরে আর তেমন কাউকে বের হতে দেওয়া হয়নি। কোর্ট আদেশ দিচ্ছে, তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে, ওইদিকে এটিও অ্যান্টি টেরোরিজম ইউনিট যেটা আছে, তারপর হচ্ছে সিটিটিসি আছে। এগুলো সব প্রধান জায়গায় বসে আছে। এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি একজন ভাই, আমার ইউটিউবের টাকা-টুকা এগুলোর ছাড়া আমার চলে না। আমি একমাত্র ইউটিউবের টাকা খাই। আর এই দেশে যত ইউটিউবের আর ফেসবুকের লোকজন আছে কারোর মনিটাইজেশনও নাই, কেউ টাকাও ইনকাম করে না। আমি শুধু টাকার জন্য ভাই এইসব করি। তো এ এখন পর্যন্ত নিজেরে মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই। আমি শত্রু অবস্থাতেই আছি। আমাকে এখনো শত্রু হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এর কারণ হইছে আমি যারা এখনো বন্দী আছে তাদেরকে নিয়ে কথা বলি, বিডিআরকে নিয়ে কথা বলি। ওই ফেনীতে ১৬ জনকে আপনি আটকে রেখেছেন, সেটা শুনানি দেওয়া হচ্ছে না। আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে তারা নিজের পকেট ভরছেন। কেউ কানাডায়, কেউ ওই দুবাইতে, কেউ তুরস্কে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা পাঠাচ্ছেন। এইভাবেই চলছে দেশ। আমাদের সাথে আজকে যে কজন মানুষকে আপনারা দেখছেন সবাইকে মোটামুটি চেনেন। নুরুল ইসলাম ভাই যদিও একটু পর্দার অন্তরালে থাকেন। আমি রফিকুল ইসলাম মাদানী, ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নেই। আসিফ আদনান ভাইয়ের ব্যাপারেও ওনাকে সরাসরি না দেখলেও ওনার কথা অনেক শুনেছেন। তিনি মূলত একজন প্রকাশক, লেখক এবং তিনি এই মুহূর্তে পিএইচডি করছেন মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে। তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে। তো কি হচ্ছে আমি সেই ব্যাপারে যাওয়ার আগে ওনার কাছ থেকে ওনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদ্গ্রীব এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আবার এই জন্য আলেমদের উপরে নতুন করে দমন পীড়ন শুরু করার একটা পায়তারা শুরু হয়েছে। তো আসিফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন, এই থিওরি আসলে কোত্থেকে আসলো? আমি দেশে যখন নাই সেই সময় এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই তো মনে হচ্ছে যে তারা দুজন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে, সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই, যেহেতু আগে এই এজেন্সিগুলা মনের মাধুরী মিশায় নানা গল্প বানাইছে এবং সেইখানে পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেয়া হচ্ছে। এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ কেউ, ফেসবুকে এই ভিডিও ভাইরালও হয়েছে যে মামলা যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন। তখন তারা বলতেছে যে এই রেজাল্ট করিম আবরার যে সেই রেজাল্ট করিম আবরার, এটা আপনি কিভাবে বুঝলেন? এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো অন্য কেউ হইতে পারে। এই ধরনের কথাবার্তা বলতেছে। তো সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্স্যাক্টলি ওই ছকে, ওই চিত্রনাট্যে, ওই কাঠামোতে আবারও জঙ্গি নাটক যেটা সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটা শুরুটা আমাদেরকে দিয়ে হলো। এখন এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো এটা আল্লাহ ভালো জানেন আর কি। আর যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, ওই যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন, তারে কোনো সমস্যা নেই। মুসলেখা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নেই, করেন, যে কোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে, রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে, আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে
মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। ভাই আমি না বলে পারতেছি না, কষ্টের কথাগুলো একটু বলেই ফেলি আজকে। আমাকে যেদিন গ্রেফতার করা হয়, হেফাজতের একটা মিটিং হচ্ছে। নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলী, সাবেক হেফাজতের আপনার মহাসচিব, ওনার মাদ্রাসা তালতলা, খিলগাঁও তালতলা মাদ্রাসায় একটা মিটিং হইতেছে হেফাজতের। মানে আসিফ আদনান ভাই, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, ইলিয়াস ভাই, আপনাদের সবাইকে একটু আমি আমার দিকে করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা। মানে এটা একেবারে খুবই সেন্সিটিভ, এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি। তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটা সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। ওই মজমায় যারা এখানে ছিলেন, হেফাজতের মহাসচিব, হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমির দামাত বরকাতুহুম, বারিদারা মাদ্রাসার মুতামিম, এরপরে আরেকজন ছিলেন। তো এখানে হেফাজতের একজন নেতা, নাইবে আমির, মানে নামটা বলতে যাচ্ছি না, উনি সরাসরি বলতেছে, হ্যাঁ বেশি বাইরে গেছিল পোলাটা, বেশি লাফালাফি করে, হয়েছে না এখন, মানে ঠিক এই কথাটা বলছে। এবং একাধিক সাক্ষ্য প্রমাণ, আমি ওই মজলিসে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি। কোথায় শুনছি? যখন আলেম ওলামারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সময় শুনে ফেলছি। এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ওনাকে থামাই দিছিলেন, ওই লোকটাকে থামাই দিছিলেন, হেফাজতের ওই নাইবে আমিরকে, যে আপনি এটা কি বলেন, সে ছোট মানুষ, শাসন করলে বিচার করলে আমরা করব, যা বলার আমরা বলবো। তখন মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর হেফাজতের মহাসচিবকে বললেন যে আপনি একটু গাজীপুর, যেহেতু রফিক কায়না রাখছে, গাজীপুর কোর্টে আমাদের হেফাজতের নেতা কর্মীদেরকে একটু পাঠান। ভাই আল্লাহর কি কুদরত, যেই নাইবে আমির আমাকে এই কথাটা বলছিল, মানে 20 দিন যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে তিনিও জেলখানায়, মানে তারও ধরছে। পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম, আর যারা সেখানে মজলিসে ছিল তাদেরকে বলতাম, দেখেন আল্লাহর ফাইসালাটা। উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো, উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো, এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে। হ্যাঁ, আর আমাদেরকে দেখতে পারতো না, আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করতাম, কথা বলতাম, তাদেরকে দেখতে পারতো না। বিশেষ একটা কারণও আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ, অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় শাইখুল হাদিস বা অনেক বড় কোনো বিশারদ না। কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমার প্রোগ্রামে আসে, এইগুলো অনেকের কাছে, এটা একটা ভাই বাস্তবতা বলি, আল্লাহ মাফ করুক, এটা অনেকের কাছে একটা হিংসার কারণ। মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে, ভাই আমি তো কাউকে বলি না, শ্রোতারা জজবা দেখায় লাপায়া উঠে কিংবা স্লোগান ধরে। তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে, এরা দেখা যায় খুব রাগান্বিত হয়। তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আমির। তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে এক দুইজন, যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমার গিয়া মানে বাইরে তো দালালি করছেই, এরপরে আমাকে ধরছে, খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি, আমি বলছি আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? না, আমি কাকে বলছি? শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় নিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতের শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারে কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না। মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল, বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার, বেশিরভাগ। মানে আকসার, মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে, যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ
মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে। মানে কথাটা অনেকটা এরকম যে লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। এখন হুজুর আপনারা জিজ্ঞেস করি শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন, আগে আপনি ভাই যেটা আমি বললেন আপনারা আসতেছিলাম, ধরার 10 দিনের আমি মাথায় আসতেছি তাকে ধরে নিয়ে ইলিয়াস গিয়েছে। ভাই, এখন আজকে আমি আসিফ আসতেছি। আদনানকে মনে করেন ধরলো, ধরার পরে আপনাদের মানে এই যে ওনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, কালকে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই হ্যাঁ আমার নামে যদি আগামী apply দিন আল্লাহ মাফ করুক আমার নামে মামলা হবে। হুম। আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে। আপনি দেখেন এটা খুব একেবারে পয়েন্ট আকারে অ্যারেস্ট করা তো আপনি বউ করে ভাই, অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই, কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সে একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম কনফার্ম